দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব। ছুটির দিনেও শিল্প এবং বাণিজ্যিক অঞ্চলে মিলছে ব্যাংকিং সেবা, গ্রাহক উপস্থিতি কম, লেনদেন চলবে দুপুর 1টা পর্যন্ত। নানামুখী চাপে বাড়ছে মূল্যস্ফীতি, নিয়ন্ত্রণমূলক নীতিতেও লাগামহীন দামের পারদ, ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষেরা। রেশনিং পদ্ধতি বাতিল হলেও নড়াইলে স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহ, ফিলিং স্টেশন ঘুরেও মিলছে না কোনো তেল, কৃত্রিম সংকটের অভিযোগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। ঈদ উল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটির মধ্যে রফতানি খাতের লেনদেন সচল রাখতে আজ সীমিত পরিসরে চলছে ব্যাংকিং সেবা। আগামীকালকেও খোলা থাকবে। ব্যাংকিং লেনদেন শুরু হয়েছে সকাল 10টায়, চলবে দুপুর 1টা পর্যন্ত। তবে কৃত্রিম কার্যক্রম শেষ হবে দুপুর 2টায়। রফতানি শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ এবং রফতানি বিল ক্রয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শাখাগুলোতে মিলছে রেমিটেন্স সহ লেনদেনের সেবাও। আজ নির্বাহী আদেশে ছুটি এবং আগামীকাল শুরু ঈদের নির্ধারিত ছুটি। এই দুদিন দেশের গুরুত্বপূর্ণ শিল্প এবং বাণিজ্যিক অঞ্চলের ব্যাংক শাখা খোলা থাকবে। এলাকাগুলো হলো ঢাকা মহানগর, আশুলিয়া এবং সাভার, টঙ্গী এবং গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম। তবে গ্রাহক উপস্থিতি বেশ কম থাকবে, জোরদার করা হয়েছে সেখানে নিরাপত্তা কার্যক্রম। যে কোম্পানিগুলা এদের অনেকের টাকা ব্যাংকে ছিল, যে আজকে যদি ব্যাংক খোলা না থাকতো তাহলে আমরা যারা প্রাইভেট সেক্টরে যারা আছি তাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যেত। আমাদের অনেক সুবিধা হয়েছে, আজকে খোলা না থাকলে আমরা পার্টি পেমেন্ট করতে পারতাম না। আমরা গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য রপ্তানি বিল ক্রয় এবং ব্যাচ বিএফটিএন এবং আরটিজিএস এই সেবাগুলো প্রদান অ্যাজ ওয়েল এজ ক্যাশ সেবা দেওয়ার জন্য আমাদের ব্যাংক খোলা রাখছি। দর্শক, এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা সরাসরি যেতে চাই রাজধানী ব্যাংকিং পাড়া মতিঝিলে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, ঈদের আমেজ তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আসলে গ্রাহকদের সাড়া এই মুহূর্তে সেখানে কেমন দেখতে পাচ্ছেন এবং কি ধরনের সেবা তারা পাচ্ছেন? স্মৃতি, আপনি জানেন যে বিশেষ ব্যবস্থায় কিন্তু আজ ব্যাংক খোলা রয়েছে, যেহেতু সরকারি ছুটি শুরু হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো খোলা রাখা হয়েছে। মূলত পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ এবং গার্মেন্টস এবং রপ্তানি বিল ক্রয়ের জন্য এই আজকে ব্যাংক খোলা রাখা হয়েছে। এবং অন্যান্য সময় আমরা দেখেছি যে বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হলেও গ্রাহকের উপস্থিতি তুলনামূলক কম থাকে, কিন্তু আজকে কিন্তু আমি মতিঝিলে যে কয়েকটা ব্রাঞ্চ ঘুরে দেখেছি, সব শাখাতেই আসলে গ্রাহকের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে, যেটি ব্যাংকারদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে অন্যান্য বছরগুলোতে কিন্তু এই বছরই আসলে শবে কদরের পরে যেহেতু ব্যাংক খোলা ছিল না, সে গতকাল বন্ধ থাকার কারণে সেই চাপটা আজকে পড়েছে। এবং আমি দেখেছি যে বেশিরভাগ গ্রাহকই কিন্তু বিভিন্ন পোশাক শিল্প, কলকারখানা এবং কর্পোরেট গ্রাহক। এর মাঝে পাশাপাশি যেহেতু গতকাল ব্যাংক করতে পারে নাই, এই কারণে আসলে অনেক সাধারণ গ্রাহকও এসেছে। ব্যাংকাররা বলেছেন যদিও আজকে পোশাক শিল্প শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের জন্য ব্যাংক খোলা রাখা হয়েছে, কিন্তু এর মাঝে আসলে যারা সাধারণ গ্রাহক আসবেন তাদেরকেও আসলে সেবা দিচ্ছেন। এর পাশাপাশি রেমিটেন্সের যেসব গ্রাহকরা আসছেন তাদেরকেও সেবা দিচ্ছেন এবং এই লেনদেন চলবে দুপুর 1টা পর্যন্ত। 1টার মধ্যে যেসব গ্রাহক ব্যাংকের শাখার মধ্যে প্রবেশ করবে তাদের আসলে সবাইকে সেবা দিবেন বলে জানিয়েছেন ব্যাংকাররা। স্মৃতি। আলমগীর, অনেক ধন্যবাদ আপনাকে। দেশি বিদেশি নানা ধরনের চাপে বাড়ছে মূল্যস্ফীতি, পণ্য এবং সেবা ব্যয় সামাল দিতে সাধারণ মানুষের হিমশিম অবস্থা। নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতিতেও লাগামহীন দামের পারদ। বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করা যায়নি এখনো পর্যন্ত কোনো ধরনের সংস্কার কার্যক্রম। ক্যাব সভাপতি বলছেন যে তদারকির কোনো বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে, খুঁজে বের করতে হবে সমস্যাগুলো। বেশ কয়েকদিন ধরে এই অস্থির ভোজ্য তেলের বাজার, সরবরাহ কমিয়ে দেবার কথা বলে বাজার থেকে তেল উধাও। মধ্যপ্রাচ্য যুদ্ধ দামামায় আতঙ্কে ক্রেতারাও কিনছেন প্রয়োজনের বেশি।
শুধু ভোজ্য তেলই নয়, প্রয়োজনীয় নানা খাদ্যপণ্যের চাহিদা সরবরাহ অথবা দামের ক্ষেত্রে ক্রেতার অভিযোগের শেষ নেই। আয়ের সঙ্গে বেড়েই চলেছে ব্যয়ের ব্যবধান। সবশেষ তথ্য অনুযায়ী গেল ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার 9.13%। একই সঙ্গে 9% বেশি খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার, অর্থাৎ পণ্য কেনার সময় ক্রেতাকে বাড়তি গুনতে হচ্ছে 9 টাকার বেশি। নতুন সরকারের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা আবশ্যক, কারণ মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে রয়ে গেছে এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু বিশেষ করে স্বল্প আয় এবং দরিদ্র জনগোষ্ঠী নিষ্পেষিত। চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যে যে ধরনের পদক্ষেপ বা নীতিগুলো এগুলো অবশ্যই বাজেটে থাকতে হবে, যাতে এই বর্তমান সমস্যাগুলো থেকে উত্তরণের পথটা আপনার সহজতর হয়। বেশ কয়েকবার সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক। বাজার ব্যবস্থাতেও আনা যায়নি শৃঙ্খলা, ফলে সাধারণ মানুষের স্বস্তি ফেরেনি। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবস্থা আরও বাড়িয়েছে মূল্যস্ফীতির শঙ্কা। সাধারণ মানুষ যারা নিম্ন আয়ের মানুষ, যারা অসহায় জনগোষ্ঠী, তাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো মূল্যস্ফীতি। মধ্যপ্রাচ্যের পুরো অর্থনীতি ঘিরে যে বিশ্ব অর্থনীতি ঘুরছে, তো এখন বিশ্ব অর্থনীতিতে তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মূল্যস্ফীতি বাড়বে, চাহিদা কমবে। তাহলে এই নতুন সংকট আমরা মোকাবেলা করবো কীভাবে? আমাদের রপ্তানির ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে শিপিং কস্টটা বেড়ে যাচ্ছে, ইতিমধ্যে বেড়ে গেছে, এবং একই সঙ্গে যে বিশ্ববাজারে যে জ্বালানি, তো সেটার দামও তো ইতিমধ্যে বেড়ে গেছে। বাজারে স্বস্তি ফেরাতে স্বল্পকালীন সমাধান হিসেবে তদারকির উপর জোর দিচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি। বাজারে যখন এই তদারকি হয় বা হয়, তখন ব্যবসায়ীরা যারা এটা কারচুপি করে তারা মনে করে যে না, তাদের বিরুদ্ধে অভিযান হতে পারে। এই যে আপনার সিলিন্ডার গ্যাস নিয়ে যেটা হয়, মন্ত্রী বাজার তদারকি বৃদ্ধির জন্য মন্ত্রণালয় থেকে দেয়া হচ্ছে নির্দেশ, কিন্তু সুফল পাওয়া নিয়ে আছে প্রশ্ন। লিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। খুশির এই দিনটিতে আপ্যায়নের অন্যতম উপকরণ সেমাই। তাই বাড়তি চাহিদা মেটাতে ঝালকাঠির কারখানাগুলোতে এখন পুরোদমে চলছে সেমাই তৈরির কাজ। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে পুরো দক্ষিণাঞ্চলে। তবে যে কতটা মানসম্মতভাবে তৈরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে উপকরণের দাম বৃদ্ধি পাওয়াতে লাভ নিয়ে দুশ্চিন্তায় কারখানা মালিকেরা। দুদিন বাদেই ঈদ, কারিগরদের তুমুল ব্যস্ততা। দোকানে দোকানে পৌঁছাতে হবে লাচ্চা সেমাই, তাই তো পরিচ্ছন্নতা মানার সুযোগ নেই তেমন। ঝালকাঠির পশ্চিম চাঁদকাঠি, কাঠপট্টি ও নতুন কলাবাগান এলাকার সেমাই তৈরির কারখানাগুলোর চিত্র ঠিক এমনই। ঈদ উৎসবে খাবার তালিকার শীর্ষেই থাকে লাচ্চা সেমাইয়ের নাম, অথচ মানসম্মত উপায়ে তৈরি হয় না বললেই চলে। কারিগররা মানেন না কোনো স্বাস্থ্যবিধি, অপরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ, কারো মুখেই নেই মাস্ক কিংবা হাতে গ্লোভস। বানানোর পরও ফেলে রাখা হয় যেন তেন ভাবে। সেমাইটা তৈরি করি কোনো ধরনের কেমিক্যাল তৈরি দেয় না, রং বা কিছু দেয় না। সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কিভাবে আমরা কাজ ভালো করতে পারুম, আমাদের মা বাবা বউ বেটি নিয়ে বাচ্চা নিয়ে আমরা 10 টাকা খাইতে পারুম, কোম্পানিকে বাঁচাতে পারবো বলে আমার চেষ্টা। নোংরা পরিবেশে সেমাই তৈরি হলেও তা স্বীকার করতে রাজি নয় মালিকপক্ষ। তাদের দাবি, স্বাস্থ্যসম্মত উপায়েই প্রতিষ্ঠান চালাচ্ছেন তারা। তেল, ডালডা, আটা, ময়দা সহ সেমাই তৈরির উপকরণের মূল্য বৃদ্ধির কারণে নাজেহাল অবস্থার কথা তুলে ধরল মালিকপক্ষ। যুদ্ধ লাগছে ইরাকে আর ইরানে, আর তেলের দাম বাড়ায় বাংলাদেশে। এখন সেই তেলও আসে না, প্রত্যেকটা গোড়ার মধ্যে হাজার হাজার করে তেল, 1 গ্রাম তেলের মধ্যে 2000 টাকা পাইছে। কর্মচারীদের বেতন দিয়ে আমরা লাভের মুখ দেখবই না, তাও সন্ধ্যার মধ্যে আছে। এর মধ্যে আবার ভোক্তার জ্বালা যন্ত্রণার মধ্যে তো আছে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করার চেষ্টা করি এবং এইভাবেই তৈরি করি। আমি নিজেও খাই, পাবলিককেও খাওয়াই। লাভ করি না একটা পণ্যে 10 টাকা। এখন গভর্নমেন্টের যদি 15 টাকা ব্যাট দেওয়া লাগে, তাহলে তো মিল বন্ধ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেমাই কারখানার সঙ্গে জড়িত মিল মালিক সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিসিকের পক্ষ থেকে ঋণ ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন বিসিক কর্মকর্তা। ওনাদের যদি আর্থিক এবং কারিগরি সহায়তার প্রদানের দরকার হয়, তাহলে এই উদ্যোক্তারা বিসিকে যোগাযোগ করলে বিসিক তাদেরকে সার্বিক সহায়তা প্রদান করতে বদ্ধপরিকর। আর বিসিক দীর্ঘদিন ধরেই এই শিল্পগুলোকে টিকিয়ে রাখার জন্য কাজ করে আসছে, ভবিষ্যতেও কাজ করে যাবে।
এবছর জেলায় প্রতি কেজি লাচ্চা সেমাই 120 টাকা এবং চিকন সেমাই 100 টাকা পাইকারি মূল্য নির্ধারণ করা হয়েছে। খুচরা বাজারে যা বিক্রি হচ্ছে 150 এবং 120 টাকা কেজি দরে। সাবরিন আলিজা, যমুনা নিউজ। শেষ মুহূর্তে জমজমাট রংপুর অঞ্চলের ঈদ বাজার। ছেলেদের টেডি শার্টের সাথে ডেনিমের প্যান্ট আর মেয়েদের জর্জেট ড্রেস বিক্রি হচ্ছে দেদারসে। শিশুদের পোশাকে রয়েছে ভিন্নতা, গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি হলেও মান খারাপ তারা বলছেন ক্রেতারা, যদিও তা মানতে নারাজ বিক্রেতারা। রোজার শেষের দিকে উপচে পড়া ভিড় রংপুর মহানগরীর বিপণী বিতানগুলোতে। সব থেকে বেশি ভিড় শিশুদের দোকানে। অভিভাবকরা বলছেন রকম ও ধরনের অভাব না থাকলেও দাম চড়া। শার্ট কিনেছি, তারপর প্যান্ট কিনেছি, আমি চুড়ি কিনছি, লিপস্টিক কিনছি। দাম অত্যাধিক বেশি, যদি আর একটু দাম কম হইতো তাহলে আমাদের জন্য হয়তো ঈদটা অনেক ভালো হইতো। ছোটদের জর্জের ছোট দুটোই, পাশাপাশি আবার স্কার্ট যাচ্ছে। রেঞ্জ আমাদের খুব একদম কম প্রাইসের মধ্যে আছে, 850 থেকে 1200-র মধ্যেই আছে। মেয়েদের পছন্দের শীর্ষে জর্জেট কাপড়ের পোশাক, বাহারি ডিজাইন, নানা ধরনের জামা, পায়জামা, জিন্স, টি শার্টও বিক্রি হচ্ছে দেদারছে। ছেলেদের বেশি বিক্রি হচ্ছে শার্ট প্যান্ট। এসব পোশাকের দাম ও মান নিয়ে অনেক অভিযোগ ক্রেতাদের, যদিও বিক্রেতারা মানতে নারাজ। দামটা একটু তুলনামূলক বেশি, গতবারের থেকে দামটা একটু বেশি, সে তুলনায় কাপড়টা অত ভালো মনে হচ্ছে না। যে জিনিসটার দাম 2000 টাকায় নেওয়া সম্ভব, ওরা ওখানে 3000 টাকা 4000 টাকা দাম চাচ্ছে। কারো সুতি কাপড় চয়েস, যারও নতুন কাপড় চয়েস, ট্রেন্ডি কাপড়, সুতি কাপড়, ব্র্যান্ডের কাপড়। জর্জেট টাইপের কিছু চাহিদা বেশি, বুঝছেন না? আর এদিকে কিছু আছে ফ্যান্সি টাইপের কিছু রেডিমেড জামা, এগুলোই বেশি চলছে। বাঙালির চিরায়ত ঐতিহ্য ও আবেগের প্রতীক শাড়ির প্রতি নারীর টান এবারও বেশি। দেশি সুতির পাশাপাশি জামদানি, সিল্ক শাড়ি নারীদের পছন্দের শীর্ষে। পুরুষের আবেগের পাঞ্জাবির ডিজাইন ও রকমের অন্ত নেই, তবে পপকর্ন ফেব্রিক্সের পাঞ্জাবির কদর একটুখানি বেশি। সুতি শাড়ি নিয়েছি, সুতি শাড়ির দাম মোটামুটি আগের মতোই আছে, অতটা বাড়েনি। পাঞ্জাবির দাম গত বছরের তুলনায় এবার সামান্য একটু বেশি। পপকর্ন টাইপের একটা ফ্যাব্রিক্স পাচ্ছি, ফ্যাব্রিক্সের একটু গুণাগুণটা একটু ভিন্ন টাইপের আর কি, একটু শাইনিং এর মধ্যে। 500, 850, 900, 1000, 1500, 1400, এর 1500-র উপরে কম পাঞ্জাবি আমাদের এখানে নাই। দেশি শাড়ি বিক্রি বেশি হচ্ছে, যেমন মায়ের, শাশুড়ির, দাদির, নানির, এগুলো শাড়ি আমার এখানে বেশি। নগরীর অভিজাত ব্র্যান্ডের দোকানগুলোতে পোশাক ও প্রসাধনী পণ্যে বিদেশি নাম ব্যবহার করা হলেও কোনো কাগজ দেখাতে পারছে না বেশিরভাগ প্রতিষ্ঠান। এরই মধ্যে নিশাদ বেনারসি, রয়্যালটি, টপ 10 ও ভিনটেজ ওয়ার্ল্ডকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা আমাদেরকে এলসির একটা পেপার তারা দেখাতে পেরেছেন, কিন্তু এখানে ঘোষণাটা যিনি আমদানি করেছেন এবং যে দেশ থেকে আমদানি করেছেন এবং মূল্যটা উল্লেখ করে প্রতিটা শাড়ির গায়ে তিনি একটা ঘোষণা দিয়ে দিবেন। আমরা 4টি প্রতিষ্ঠানে 1,50,000 টাকা অর্থদণ্ড করেছি, অভিযান অব্যাহত থাকে। বেচা বিক্রি এবং পরিবেশ নিয়ে বেশ সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নড়াইলে অব্যাহত জ্বালানি সংকট। পাম্পে পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না বড় চাষি এবং যানবাহন চালকেরা। ক্রেতাদের দাবি যে দাম বাড়ানোর জন্য কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এদিকে সরবরাহ কম থাকায় ভোক্তাদের তেল দিতে পারছেন না বলছেন ব্যবসায়ীরা। নড়াইল সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের বড় চাষি রফিকুল ইসলাম জমিতে সেচ দেওয়ার জন্য নিজ এলাকায় পাননি 1 ফোঁটা ডিজেল। সাইকেল চালিয়ে শহরের এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরলেও মেলেনি 1 লিটার তেলও। শূন্য ড্রাম নিয়েই ফিরেছেন বাড়ি। আমার তো নিজের তাও যাচ্ছে, আরো দর্শকের তাও যাচ্ছে। এখন এই মতো অবস্থায় আসলাম তো দেখি পাওয়া যায় না, কোথাও পালাম না, এখন ফিরে বাড়ি চলে যাচ্ছি। স্থানীয় অনেকের অবস্থাই রফিকুল ইসলামের মতো। এমন পরিস্থিতিতে বোরো ধানের আবাদ ও উৎপাদন নিয়ে শঙ্কিত তারা। 3টে পাম্পে গেছি, 3টে পাম্পই বন্ধ, কোনো ডিজেল দিচ্ছে না, ডিজেল নাই। তাহলে এই বড় মৌসুমে এখন এই ধানের এখন বাইল বাইরবে, কিভাবে বা কৃষকরা পানি দিবে? তেলের অভাবে ধান নষ্ট হয়ে যায়, তাহলে তো আমি না খাই মরবো। এরপরে সরকারকে আমরা লোন দেবে? 5 দিন আমরা কোনো পাম্পে এসে কোনো তেল পাচ্ছি না, কোনো দোকানে গেলে কোনো তেল নেই। জেলা শহর ও আশপাশ ঘুরে শুধু একটি পাম্পে পেট্রোলের সন্ধান মিলেছে। সেখানে রেশনিং পদ্ধতিতে স্বল্প পরিমাণে তেল নিচ্ছেন বাইকাররা। কয়েকটি পাম্পে ডিজেল, পেট্রোল, অকটেন কিছুই না থাকায় লাল কাপড় টাঙিয়ে সংকটের ইঙ্গিত দেয়া হচ্ছে। অভিযোগ রয়েছে পাম্পে তেল পাওয়া না গেলেও কোথাও কোথাও বাড়তি দাম দিলেই মিলছে খুচরা তেল।
অনেক অনেক জায়গায় দোকানে আমি নিজেই কিনেছি, কিছু টাকা বেশি দিলেই তেল পাওয়া যাচ্ছে, কিন্তু এই তেলগুলো কোথা থেকে আসতেছে? আমরা আছে গাড়ির ড্রাইভার, আমরা আছে খালি খালি মনে করেন এনে কোনো ভাড়াও যেতে পারতেছি না। পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় তেল কম আসা এবং ক্রেতাদের বাড়তি চাপ থাকায় সাময়িক এ সমস্যা। তেল যেটুকানি পাচ্ছি আমরা এইটুকানি দিয়ে মানুষের চাহিদা মেটাতে পারতেছি না, তার কারণে আমাদের পাম্প এখনো বন্ধ রয়েছে। যতটুকু যা তেল আনতেছি শেষ হয়ে যাচ্ছে, বন্ধ করে রাখতে হচ্ছে, যেটা আছে সেটা দিচ্ছে। পেট্রোল আছে আমাদের, এখন পেট্রোল চলতেছে। এমন পরিস্থিতিতে কৃষকদের নিয়মিত পরামর্শের পাশাপাশি পাম্প মালিকদের সাথে যোগাযোগ রাখছে কৃষি বিভাগ। ডিজেল পর্যাপ্ত যাতে কৃষকরা পায় আমরা মনিটরিং করছি, এবং বিভিন্ন পাম্প মালিক ও যারা এজেন্ট আছে তেলের তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা এই সময় অন্তত আরও 1 মাস নিরবিচ্ছিন্ন তেল বা ডিজেল তাদেরকে সরবরাহ করেন। চলতি মৌসুমে জেলায় 5,309 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।